আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আজকে একটু ব্যতিক্রমধর্মী লাইভে এসেছি। সেটা হচ্ছে যে গ্রিন পার্টির ব্যানারে এসেছি আর কি, গ্রিন পার্টি বাংলাদেশ। আমার সাথে আছেন গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব মাসুদ। ওনার ফেসবুকে ওনার নাম হচ্ছে বিবেক বিডি, গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব। কেমন আছেন? জি, ভালো আছি, বেঁচে আছি। আমরা আজকে শিরোনাম ঠিক করেছিলাম যে রাজনীতিই আমাদের কাজ, তার মধ্যে শিরোনামও রাজনীতি। জি, একটু আগে আপনি যেভাবে আম খেলাম, এটা ছুরি না থাকাতে আমরা রাজনীতি করে খেলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটি আম দুজনে খাওয়ার সিস্টেম। কিছু রস আপনাকে চিপে দিলাম আর কিছু অংশ আমি খেলাম। তো বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের এই যে রস চিপে বাইরের রাষ্ট্র খেয়েছে এতদিন, প্রতিবেশী রাষ্ট্র। তো একসময় যখন আমরা স্বাধীনতার যুদ্ধ হয়েছিল ৭১-এ, তখন আমরা বলাবলি করতাম যে আমাদের দেশের আমরা টাকা উপার্জন করি আর মানে প্রবাসী ইনকাম যেটা রেমিটেন্স, সেগুলো পশ্চিম পাকিস্তানে চলে যায়, বা আমাদের মধ্যে উন্নয়নের সমবন্টন হয় না। নানান কারণে কিন্তু যুদ্ধ হয়েছে। ওদের একটা প্রোগ্রাম দেখলাম, এক ভদ্রলোক সাংবাদিক তুলনামূলক তুলে ধরেছেন যে আসলে ব্যাপারটা ওইরকম ছিল না। তো যাই হোক, আমরা এখন ২৪-এর একটা ভয়ঙ্কর অধ্যায় পার হয়ে জি ২৫-এ আসলাম। তো রাজনীতি নিয়ে আপনি প্রায়শই ব্যাখ্যা করেন, আপনি বিবেকবান মানুষ, বিবেক বিডি। রাজনীতি এখন ২৫-এর মাঝামাঝিতে কেমন আছে বাংলাদেশের রাজনীতি? খুব সহজে যদি বলতে হয়, আসলে আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষই রাজনীতিবিদ, কিন্তু সবাই রাজনীতি করি না, সবাই করতে পারবো না, এবং সবাই করার মতো পরিবেশ পরিস্থিতিও অনুকূল হবে না কখনোই। এটাই হচ্ছে বাস্তব রাজনীতিবিদ। জি, এই কারণে যে একজন যদি নিরীহ ভদ্রলোকও হয়, জি, রাজনীতি নাও করেন, উনি অন্তত শ্বশুরবাড়ি গিয়েও তাকে রাজনীতি করে টিকে থাকতে হবে, নাহলে শাশুড়ি তো বেশি বেশি খাওয়াবে না। মানে বিষয়টা এত হালকা না, যদিও হালকাভাবে বললাম। যদি ধরে নেই আমরা 18 বা 20 কোটি মানুষ সবাই রাজনীতিবিদ, তবুও আমরা সবাই রাজনীতি করতে পারবো না। কারণ আমরা দেখতেই পারি বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ধাপে বা ক্ষেত্রে আমরা যে অবস্থানেই থাকি, আমাদের একজন আরেকজনের অধীনে আমাদের থাকতে হয়। আমাদের ব্যবস্থাপনা, আমাদের প্রাতিষ্ঠানিক ভিত্তি, নিয়ম নীতি, আইন কানুন, বিধিবিধান, এগুলো আসলে আমাদের মতোই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এমনই একটা পর্যায়, আমরা এক একজনের অধীনে হয়ে যাচ্ছি। এখন আমি যদি একটা এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য হই, তাহলে আমি আমার চেয়ারম্যানের অধীনে, যে আমাদের সভাপতি তার অধীনে। আবার আমি যদি একজন কাউন্সিলর হই, কমিশনার হই, তাহলে আমি সংসদ সদস্যের বা আমার যে মেয়র আছে তার অধীনে। আবার আমি একজন সংসদ সদস্য হলে আমি আইন প্রণয়ন করতে পারছি না। আইন প্রণয়ন করার জন্য আবার নির্দিষ্ট পর্যায়ে আছে। হ্যাঁ, তো এই যে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অথবা ল মেকার যারা আছে, এদের নিয়ে বিভিন্নভাবে মানে এক একজনের ক্ষমতা, এক একজনের কর্তৃত্ব, অধিকার, এই বিষয়গুলো আসলে সুনির্দিষ্ট করা আছে। তাহলে রাজনীতিটা কি কখনো ছোট হচ্ছে, কখনো বড় হচ্ছে, কখনো অনেক বেশি পর্যায়ে করা যাচ্ছে, কখনো কম পর্যায়ে, এবং এগুলো আসলে নির্দিষ্ট অবস্থান ভিত্তিক, সময় ভিত্তিক, সব কিছুর জন্য আনুষ্ঠানিক একটা পারিশ্রমিক বা সম্মানী যেভাবে আমরা নির্ধারণ করি, নির্দিষ্ট সময় অন্তর অন্তর থাকে। আসলে একজন মানুষের কয়েকটি বাণী যদি আমরা বলি, তাহলে রাজনীতিকে আরও সুন্দরভাবে স্পষ্ট করা যায়। এটা হচ্ছে আমাদের এই ভূখণ্ডে আমরা আসলে রাজনীতিহীন চলছি বেশি। নিকৃষ্টতম মূর্খ সে, যে রাজনৈতিকভাবে মূর্খ, যে শুনতে চায় না, যে বলতে চায় না, রাজনৈতিক বিষয়ে অংশগ্রহণ করে না, সে জানে না জীবনের মূল্য। ধান, মাছ, আটা, বাসা ভাড়া, জুতা বা ওষুধের দাম সব কিছু নির্ভর করে রাজনৈতিক সিদ্ধান্তের উপর। এই রাজনৈতিক অজ্ঞ এতটাই মূর্খ যে
বুক ফুলিয়ে গর্ব করে বলে আমি রাজনীতিকে ঘৃণা করি। এই নির্বোধ জানে না তার রাজনৈতিক অজ্ঞতা থেকেই জন্ম নেয় পতিতা, পরিত্যক্ত সন্তান এবং সবচেয়ে নিকৃষ্টতম ভণ্ড রাজনীতিবিদ, দুর্নীতিবাজ এবং দেশি বিদেশি কর্পোরেট কোম্পানির ভৃত্য দালাল। বের্টল্ট ব্রেক্ট জার্মান নাট্যকার ও কবি, তার কথাগুলোই বললাম, তার বাণী। আসলে বিষয়টা কি, আমরা এই ভূখণ্ডের যে বা যারা আছি সবাই যদি রাজনীতিবিদ হই ক্ষতি নেই, কিন্তু সবাই একত্রে রাজনীতিবিদ করতে পারবে না, হতে পারবে না, রাজনীতি করতে পারবে না, এটাই বাস্তবতা। বা রাজনীতি করার জন্য সেই ধরনের স্থান, সেই ধরনের পর্যায় আমাদের নেই, অথবা কারোরই নেই। এখানে একটু সংযুক্ত করি, কারণ আমাদের, আমি যে একটুকে বললাম না, আমাদের পিত্রালয় থেকে শ্বশুরালয়, আমাদের শিক্ষালয় থেকে দেবালয়, এবং আমাদের সামাজিক সংগঠন থেকে রাস্তা, জনাকর্ণ ভিড় বা সমুদ্র সৈকত, প্রত্যেকটা জায়গায় কিন্তু রাজনীতি আছে। মেট্রো রেলে উঠবেন, যেখানেই যাবেন, আপনার মধ্যে যদি এটা রাজনীতি না থাকে, তা আপনি আপনার বোকা বোকা ভাব দিয়ে আপনি হঠাৎ ভিড়ের মধ্যে ছিনতাইকারী বলে কেউ পেটাতেও পারে কিন্তু। জি কারণ আপনি যখন মানে কিছু পলিসি অ্যাপ্লাই না করেন, জি জি সেক্ষেত্রে আপনি অনেক ভদ্র, অনেস্ট, আপনি একজন জ্ঞানী মানুষ, এটা জি। ভুল বুঝে আপনাকে অনেক সময় হেনস্থার শিকার হতে হতে পারে। জি অতএব প্রত্যেকটা জায়গায় কিন্তু রাজনীতি করেই বেঁচে দেখতে হয়। জি অনেকে বলে না যে আপনি যে ভালো বা আপনি যে যোগ্য, জি এটা প্রমাণ করতেও কিন্তু রাজনীতি করতে হয়। তাই রাজনীতি হচ্ছে নীতির মধ্যে শ্রেষ্ঠ যেটা, জি এটা এখন বাংলাদেশের ক্ষেত্রে না, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার জন্য যে নীতি অবলম্বন করা হয় জি সেটাকে আমরা রাজনীতি বলি। কারণ হচ্ছে যে দেশের মানুষ কেমন থাকবে, ভালো থাকবে না মন্দ থাকবে, এটার উপর রাজনীতি ভালো না মন্দ নির্ভর করে। যে দেশের রাজনীতি ভালো মানে সে দেশে সুশাসন আছে, যে দেশে সুশাসন আছে সে দেশে দুর্নীতি কম আছে, অন্যায় অবিচার কম আছে, যেহেতু বিচার ব্যবস্থা সক্রিয় এবং সেটা প্রম্পট বিচার হচ্ছে, সেক্ষেত্রে দুর্নীতি না থাকাতে সব ক্ষেত্রেই সার্ভিসটা ভালো পাচ্ছি। সেক্ষেত্রে যখনই অপরাধ দমন হবে বা নিয়ন্ত্রণে থাকবে, তো সেক্ষেত্রে আমরা সবাই ভালো থাকবো, এবং এটাই হচ্ছে আমাদের রাজনীতি। রাজনীতি বিষয়টা দায় সারা নয়, রাজনীতি বিষয়টি দায়হীন নয়, রাজনীতি বিষয়টি পক্ষপাত তুষ্টমূল নয়। আমাদের এক্ষেত্রে আসলে আমরা রাজনীতিকে ভুলে যাই, দুষ্টনীতিকেও রাজনীতির মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলি। নিরাজনীতি, স্বজননীতি, ব্যক্তিনীতি, গোষ্ঠীনীতি, সমস্ত নীতিগুলোই কেমন যেন আমরা যখন অপারগ হয়ে যাই, হ্যাঁ, বা ওই জায়গায় আমাদের স্বার্থ জড়িত থাকে, স্বার্থটাকে আত্মস্থ করার জন্য আমরা বিভিন্ন লেবাসে রাজনীতির আশ্রয়ে সুনির্দিষ্ট হই। তো সেটা আসলে আমাদের বড় দুর্ভাগ্যের বিষয়। রাজনীতি এমনই একটা নীতি, এটা অনেক বড় একটা বিষয়, অনেক স্পর্শকাতর একটা মাধ্যম, তো যেটা আসলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিভিন্ন বিষয় দ্বারা সুনির্দিষ্ট অবস্থানে নিয়ন্ত্রিত হয় এবং কিছুদিন পরিচালিত হয়। আগে আমাদের আর আমাদের এই ভূখণ্ডে যেটা দেখা যায়, এই রাজনীতির নামে বিভিন্ন ধরনের অপকর্ম, অন্যায়, অনিয়ম, সেগুলোকে আসলে হালাল করা হয়। রাজনীতি দিয়ে আলাল করা হয়। জি জি, রাজনীতির মানে নামে হালাল করা হয়, আপনি যখন রাজনীতির কড়াই, লেবাসে হালাল করা হয়। আপনি যখন কড়াই থেকে একটি জি। গরম ডিম নামাবেন, জি তখন আপনাকে কি ব্যবহার করতে হয়? চামচ। জি আমরা এই রাজনীতিকে চামচ হিসেবে ব্যবহার করি এবং সেটাকে আমরা নিজেদের কাজে লাগাই, দুর্নীতিতে কাজে লাগাই। খুবই খুবই লজ্জার বিষয়। আমি মানুষ, কিছুদিন আগে আমাদের মানুষ মানে হচ্ছে আমার একটা হুঁশ থাকবে। আমাদের জি। গ্রিন পার্টির মহাসচিব ডক্টর মশিউর রহমান উনি মারা গিয়েছেন। জি আমরা কিন্তু ডে বাই ডে আমাদের গ্রিন পার্টিকে আরও বেশি সামনের দিকে নিতে পেরেছি। আমরা দীর্ঘদিন অফিসে নিতে পারতাম না, আমাদের অফিস ছিল না, আমাদের রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। এখন আমরা একটু অফিস পেয়েছি, সেখানে আমরা রাজনৈতিক চর্চাও করি, পলিটিক্স ক্লাব। জি আপনি এই মানে দ্বিতীয়ার্ধে যদিও মহাসচিব হিসেবে যোগদান করেছেন, কিন্তু আপনি গ্রিন পার্টির বহু আগে থেকেই কাজ করছেন। অনেকে হয়তো জানতো না, সার্কুলার ছিল না, কিন্তু আপনি অনেক গুরুত্বপূর্ণ সিক্রেট গ্রুপগুলোতে অ্যাডমিন ছিলেন।
রাজনীতি নিয়ে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ তো আমরা শুনতে চাই, সেটা ঠিক আছে। গ্রিন পার্টি মানে এমন একটি রাজনৈতিক দল, যেটা আপনার সঙ্গে এর আগেও আলাপ করেছি, এটা হচ্ছে একটা কল্যাণমুখী রাজনীতি। মানুষের কল্যাণ করা যায় কীভাবে, মেধাবীরা চাকরি পায়, দুর্নীতিবাজ যাতে রুখে দেওয়া যায় দুর্নীতি, এবং রাষ্ট্রে যেন সুশাসন থাকে, বিচার ব্যবস্থা যেন মানে পক্ষপাতমূলক না হয়, সেই সাথে আদালতে মামলা জট না হয়, নানান ইস্যুতে তো আমরা কাজ করি, তাই না? অনেক রাজনৈতিক দলই আছে আমাদের, মানে তা এখন নিবন্ধনের জন্য অ্যাপ্লাইও করতে পারছে, কীভাবে করছে জানি না, তাদের অত জায়গায় কম শাখা আছে কিনা জানি না। আমরা জাল দলিল দেখায় শাখার বিভিন্ন জেলায় জেলায় শাখা দেখাতে পাই নাই, আমরা সত্যি কথা বলি, যার কারণে হয়তো আমরা এখনও নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করিনি। কারা কারা কীভাবে করছে সেটা জানি না, তবে আমরা জানি যে গ্রিন পার্টি বিস্তর এলাকায় বিস্তৃত, এবং গ্রিন পার্টির অনেকগুলো ভিত্তিক বিষয় নিয়ে আমরা কাজ করি। আমাদের অনেক পেজ, গ্রুপ, আমাদের রিসার্চ সেন্টার, ইউনিট, আমাদের ইনফরমেশন সেন্টার, অনেক কিছুই আছে, এবং সেখানে অনেকেই কাজ করছে। তো গ্রিন পার্টি একটি কথা কিন্তু বলে, সেটা হচ্ছে আমরা তোমার ভোট চাই না, আমরা তোমার ভালোবাসা চাই। কারণ আমরা এটা গবেষণা করে দেখেছি যে আমাদের খুব ভালোবাসে, তাহলে নিশ্চয়ই আমাদের ভোট তো দিবেই, আরও বেশি কিছু চাইলেও পাওয়া যাবে, তাই নয় কি? তবে ভোট আপনি ভালোবাসা ছাড়া পাবেন না। অনুরূপ আমরা বলি যে আমরা ক্ষমতায় বিশ্বাসী না, আমরা দায়িত্বে বিশ্বাসী। কারণ ক্ষমতার শব্দটা যেন একটা ক্ষমতা দাপটে কথা। তো অনেকেই কিন্তু আমাদের সুরে এখন বলতে শুরু করেছে। কিছুদিন আগে একটা দল করেছে ডেস্টিনির, লক্ষ মানুষকে পথে বসিয়ে এক ভদ্রলোক রফিকুল আমিন, উনি একটা রাজনৈতিক দল করেছেন আমজনতার তারেকদের দল নামের সঙ্গে মিলিয়ে, উনি সঙ্গে আরেকটা অতিরিক্ত লাগিয়ে দিয়েছেন। এটা অনেকেই বলছেন যে ভাই আপনি যেভাবে মানুষের কাছ থেকে মিষ্টি মিষ্টি কথা বলে টাকা নিয়েছেন, ডেস্টিনির নামে গাছ লাগিয়ে দিবেন, এই করবেন, শেষমেশ যে কারণেই হোক এটা ব্যর্থ হয়েছে। যদিও সেই সময়ের সরকার তাদেরকে এত সহযোগিতা করেনি, কিংবা সরকার দেখেছে যে তাদের কেউ পালিয়েও গিয়েছিল ডিরেক্টরদের লেভেলে, সেই সময় খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছিলো, প্রচুর মানুষ তাদেরকে বিশ্বাস করে টাকা তাদের কাছে জমা দিয়েছিল। তো সেই তারা কিন্তু এখন নতুন করে রাজনীতিতে অনুপ্রবেশ করেছে। তারা রফিকুল আমিন বলতে যাচ্ছে যে আমি তোমাদের কাছে আমাদের সুরে সুরে বলতে যাচ্ছে যে আমরা ক্ষমতা বিশ্বাসী না, আমরা দায়িত্ব বিশ্বাসী। বাংলাদেশে কিন্তু গ্রিন পার্টি একমাত্র দল, যে দল প্রথম বলেছে যে আমরা ক্ষমতা বিশ্বাসী না, আমরা দায়িত্বে বিশ্বাসী। আপনি কী বলবেন? বিষয়টা আসলে খুবই জটিল বিষয়। এগুলো আসলে বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রমকর্ম পেশার মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের ভিত্তিতে তাদের যে নিয়ম নীতি আইন কানুনের বিধানের ভিত্তিতেই তাদের পথ চলা। এখন ক্ষমতায় বিশ্বাসী নয়, ভালোবাসায় বিশ্বাসী, এগুলো আসলে থাকলেও সুবিধা নেই, দায়িত্বে থাকলেও সুবিধা নেই, না থাকলেও কোনো অসুবিধা নেই। এখন মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে মানব স্বনির্ভরতা বা মানুষের মধ্যে মনুষ্যত্ব, মানবিকতা, মহানুভবতা, এই বিষয়গুলোকে সম্প্রসারিত করা। সেই জায়গায় সে যদি দায়হীন হয়, দায় সারা হয়, পক্ষপাতমূলক আচরণ করে, তো সেটার আসলে বিপরীতে আমাদের যে প্রাতিষ্ঠানিক ভিত্তি, সেই ধরনের আমাদের স্বকীয়তা আছে কি? আমাদের এই যে দীর্ঘ সময়ের পথ চলা এই ভূখণ্ডে আমরা কেন বন্দী হয়ে যাচ্ছি দিনের পর দিন? আমরা কেন আবদ্ধ হয়ে যাচ্ছি? না, ওই প্রসঙ্গে একটু আপনাকে টাচ দিয়ে এখন রাজনীতিতে আমরা প্রায়ই বলি, আমি বলবেন, আমি যে বলেছিলাম না যে আমরা ক্ষমতা বিশ্বাসী না, আমরা দায়িত্বে বিশ্বাসী। ভালোবাসা আলাদা সেন্টেন্স। দায়িত্ব বিশ্বাসী, আপনি যেই কথার সূত্র দিয়ে শুরু করেছেন সেটা আপনি বলেছেন দায়িত্বহীন কথাবার্তা বলে, মানে দায়িত্ব থাকতে হবে সবার মধ্যে। আপনার দায়িত্ব পালন করতে হলে ক্ষমতা যাওয়া লাগবে না, আপনি কিন্তু ক্ষমতা ছাড়াও দায়িত্ব পালন করতে পারেন। অ্যাটলিস্ট একটা ইনফরমেশন দিতে পারেন, ভাই সামনে যায় না, ওখানে পাগলা কুত্তায় আছে, বা সামনে একটা রাস্তা ভাঙা আছে। মানে আপনি যেভাবে বলছেন, আমরা আসলে একই প্ল্যাটফর্মের মধ্যে আছি। যে বিষয়টা আসলে এটা খুব হালকা বিষয়। আমরা আসলে সর্বদাই বলছি করছি দায়িত্বহীন পর্যায় থেকে, কিন্তু তারপরেও যতটুকু করছি ততটুকু অবশ্যই দায়বদ্ধভাবেই করছি, দায়হীন নয়। এক, দ্বিতীয়ত হচ্ছে কি, আমি যখন ব্যক্তিকেন্দ্রিক অবস্থানে থাকব,
তাহলে আসলে ব্যক্তির ব্যক্তিগত অবস্থান দ্বারা কতটুকু প্রাতিষ্ঠানিকভাবে সঙ্গতি আনা যায়, এটা আপনার কাছে প্রশ্ন। এই বিষয়টা নিয়ে আমি এভাবে বলি যে ব্যক্তির আত্মকেন্দ্রিকতায় সামাজিক বিচ্যুতি, বিপরীতে ব্যক্তির প্রাতিষ্ঠানিকতায় সর্বজন বা অধিকাংশ জনের সঙ্গতি, যেটা রাজনীতি মাধ্যমে সমাধান সম্ভব। কারণ যে বা যারা রাজনীতি করতে পারে অথবা করতে আসে, সেই সুযোগ পায় এই ভূখণ্ডে অথবা সারা পৃথিবীতে, বিশ্বে যারা এই সুযোগগুলো পায় তাদের অনেক বেশি দায়বদ্ধ এবং জবাবদিহি হওয়ার প্রয়োজন আছে বা আবশ্যকতা থাকবে, এটাই স্বাভাবিক। কারণ তারা মানুষকে বিভিন্ন ধরনের জীবন জীবিকা নির্বাহের মৌলিক এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে তাদের আসলে কার্যক্রম, প্রাত্যহিক কার্যক্রম, তো সেই মানুষগুলো কীভাবে দায়হীন হয়ে যায়, দায় সারা হয়ে যায়, সেটা আমার প্রশ্ন। এই মুহূর্তে বাংলাদেশে আসলে কে রাজনীতি করছে? আসলে এখন কি রাজনীতি শূন্যভাবে চলছে না আমাদের এই ভূখণ্ড? সেই জায়গাটাকে আমরা আসলে সুনির্দিষ্টভাবে করা প্রয়োজন। আমি অথবা আমার মতো অনেক মানুষ আছে যে বা যারা এখানে প্রাপ্তবয়স্ক, সক্ষম, যে বা যারা মানে ভারসাম্যহীন না। তাহলে সেই মানুষগুলো যদি আজকে বাংলাদেশ নির্বাচন কমিশন নিবন্ধিত যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত, তার মানে কি সেই রাজনীতি করছে? এক, প্রশ্ন এক। দুই, একই মানুষ যদি সমস্ত রাজনৈতিক দলের সাথেও যুক্ত হয়, তবুও কি সে রাজনীতি করছে? তিন, কেন এক পক্ষ আরেক পক্ষকে বিভিন্ন রকমভাবে প্রমাণ ছাড়া দোষী সাব্যস্ত করছে? তাহলে আমাদের সেই প্রেক্ষাপটগুলো কোথায়? আজকে আমাদের নির্বাচন কমিশন কি করছে? কেন আমাদেরকে বিভিন্ন ধরনের অনিয়ম, বিভিন্ন অপকর্মের মধ্যে এখনও আমরা চর্চা করতে হচ্ছে? আজকে আমি রাজনীতি করব, আমার যে নির্বাচনের নিবন্ধন যে প্রক্রিয়া, নিয়মকানুন, সেটা তো আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাকে কি হালকা করার উপায় আছে? অথচ আমরা কি দেখছি, বেশ কিছু সময় আগে থেকেই আমরা দেখছি যে একটা ধারাবাহিক অপকর্মের চর্চা এখানে করা হয়। নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার জন্য যে প্রক্রিয়া, পুরো প্রক্রিয়াটাই অসাংবিধানিক, একটার সাথে আরেকটা সাংঘর্ষিক আকারে কাজ করছে। তো এরকম অনেকগুলো বিষয় আছে আমাদের, সেই বিষয়গুলো আসলে রাজনীতির জন্য অনুকূল নয়। রাজনীতি সম্বন্ধে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, রাজনীতি বিষয়ে আমাদের ধারণা চলতে হবে, প্রচলিত যে বিষয়গুলো অথবা উপযোগী বিষয়গুলো, সেই বিষয়গুলো কোথায়, কারা এখানে নিবন্ধিত করবে, সেই বিষয়গুলো আমাদের আনতে হবে। আমরা আজকে আমাদের যে সংবিধান, এই সংবিধানকে আরও প্রয়োজনে আমাদের মতো করে করতে হবে। আমরা এটা আসলে আমাদের মানে এমন একটা পর্যায়ে আমরা চলে আসছি যে এগুলো ছাড়া আর কিছু নাই। বিগত সময় স্বাধীনতার পূর্বে থেকে 1971-এর পূর্বে যে বা যারা বিভিন্ন শ্রমকর্ম পেশায় প্রতিভা বিকশিত করেছে, তারা ছাড়া মনে হয় আমাদের আর কেউ নেই। কেন এরকম হাহাকার? আমরা আসলে আমাদেরকে চিনতে পারছি না, আমাদেরকে বুঝতে পারছি না, আমাদেরকে পরিপূর্ণরূপে আমরা আবিষ্কার করতে পারছি না। আমরা গবেষণা ক্ষেত্রে সহযোগিতার মধ্যে আমাদের পরবর্তী প্রজন্মকে টানতে পারছি না। তারুণ্যকে আমরা আসলে সর্বদাই ভয় পাচ্ছি, ভীতিজনক অবস্থানের মধ্যে নিয়ে নিচ্ছি এবং এই তারুণ্যকে আজকে বিপদগামী অবস্থানে প্রতিনিয়ত ফেলছি। এই তারুণ্য আজকে সুন্দরভাবে যদি হাল না ধরতে পারে, পাল না তুলতে পারে, তবে আসলে এই জেনারেশনের এবং এই ভূখণ্ডের প্রজন্মের সামনে ভয়াবহ দুর্দিন, ভয়াবহ দুঃসময়। সেই বিষয়গুলো আমাদের রাজনীতির মাধ্যমেই অনুধাবন করতে হবে। আমাদের স্বকীয়তা বোধ জাগ্রত করতে হবে। রাজনীতি খুব স্পর্শকাতর বিষয়। এখানে আসলে খাবার দাবার নিয়ে, এখানে চিকিৎসা বিষয় নিয়ে, এখানে পড়াশোনার বিষয় নিয়ে, এখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে, এখানে কূটনীতির বিষয় নিয়ে, এখানে ভাগাভাগির বিষয় নিয়ে আসলে হয় না। এটা সমস্ত শ্রমকর্ম পেশার নিয়ন্ত্রণ। এটা অনেক আপার স্টেজের উত্তম মানে সর্বোচ্চ স্তরের একটা বিষয়। সেই বিষয়টা থেকে আসলে হালকা, সেই বিষয়টা থেকে আড্ডা, সেই বিষয়টা থেকে রোমান্স, এগুলো কেমন বিষয়? এটা তো খুব সিনসিয়ার একটা পার্ট। এটার জন্য অনেক দৃঢ়তা প্রয়োজন, অনেক স্বনির্ভরতা প্রয়োজন, অনেক ধরনের জাস্টিফাইয়ের বিষয়, ভেরিফিকেশনের বিষয়, অনেকগুলো স্তর পার করে আমাদের এখানে আসতে হবে। একটা মানব কখন স্বনির্ভর হয়, একটা মানবকে কিভাবে সম্পদ হিসাবে রূপান্তরিত করতে হয়,
সেই বিষয়গুলো আমরা আসলে জানি না, কারণ আমাদের এখানে রাজনৈতিক অজ্ঞতা অনেক বেশি, অনেক বেশি। আমাদের এখানে যদিও অনেক দল, অর্ধশতাধিক রাজনৈতিক দল, নির্বাচন কমিশন নিবন্ধিত, আর অনিবন্ধিত তো অজস্র পরিমাণে। এখানে আসলে কেউ আসতেও পারছে না একটা ব্যবস্থাপনার মধ্যে। আবার যে বা যারা আছে তারাও চর্চার মধ্যেই নিমজ্জিত আছে ধারাবাহিকভাবে। কে কার থেকে বেশি অপচর্চা প্রয়োগ করতে পারলো, বাস্তবায়ন করতে পারলো, সেটা নিয়ে হাস্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এই বিষয়গুলো নিরসনে আসলে আমাদের অনুভূতি বোধ, অনুধাবন বোধ, এর বিকল্প কিছু নেই। আমাদের সচেতন হতে হবে। আমরা আমাদের নিজেদেরকে যদি বুঝতে না পারি, নিজেদেরকে যদি নিজেরা জানতে না পারি, শিখতে না পারি, তবে সমৃদ্ধ হব কীভাবে? আর যে বা যারা নির্দিষ্ট বিষয়ভিত্তিক সমৃদ্ধ, তো সেই বিষয়গুলোকে বিনিয়োগ করব, তারপরে হচ্ছে এটার কার্যকর বা সফলতার পর্যায়। তো আপনি আবার কিছু বলেন। আপনার কথা আমি বিমুগ্ধ হয়ে শুনছিলাম। তারপরেও যদিও আপনি একদমই অনেকগুলো কথা বলেছেন, মাঝখানে কোনো স্পেস রাখেননি, আমিও আপনাকে বিরক্ত করিনি, কারণ আপনার কথাগুলোর ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে এই ভয়ে। তো খুবই চমৎকার কথা বলেছেন। আমাদের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল হাসান জনি এবং যুগ্ম মহাসচিব কাজী জহিরুল ইসলামের সঙ্গে আপনি পরিচয় হয়েছে। আপনি গ্রিন পার্টিতে জয়েন করেছেন, তাও বোধ হয় মাস দুয়েক হয়েছে নাকি, একটু বেশি হবে। একটু বেশি হল। এর মধ্যে দিয়ে আপনার সঙ্গে আমাদের সংগঠনের বিভিন্ন জেলা এবং বিশেষ করে মহানগর এবং কেন্দ্রীয় কমিটির সবার সঙ্গে মানে এখন পর্যন্ত সেভাবে পরিচয় হয়নি। না, সেই সুযোগ এখনো আসেনি। এটা তথ্য প্রযুক্তির মাধ্যমেও আপনি যোগাযোগ করতে পারবেন, বা যেহেতু আপনি গ্রিন পার্টির আমাদের সাথে গ্রিন পার্টি বাংলাদেশের সাথে যে বা যারাই সংযুক্ত আছে, তাদের মাধ্যমে যেন এই ভূখণ্ডের বিশেষ করে সকল শ্রমকর্ম পেশার মানুষ সম্পদ হিসেবে রূপান্তরিত হয়, সম্পদ হিসেবে বিবেচিত হয় সারা পৃথিবীতে, সেই ধরনের কার্যক্রমগুলো আমরা আসলে ধীরে ধীরে নিবন্ধিত করছি। এবং সেইভাবে আমরা আমাদের চর্চা, সেইভাবে অভ্যস্ততা, সেইভাবে প্রশিক্ষণ নেয়ার জন্য আসলে বিভিন্ন বিষয়ের আচ্ছা সেজন্য প্রয়োজন আর কি, সবার সঙ্গে একটু যোগাযোগ রক্ষা করতে হবে। জি। কারণ হচ্ছে যে আপনার এই জ্ঞানগর্ভ কথাগুলো সবাই শুনবেন, তাদের সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে শেয়ার করবেন, এবং আমাদের মধ্যে কোনো দ্বিমত থাকার দরকার নেই। মানে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে, মানে আমাদের প্ল্যানিং, আমাদের কার্যক্রম ফিক্স করতে হবে। তাহলে আমি একরকম বলবো, আপনি আর একরকম বলবেন। আজকে 28শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস। তো এখানে প্রতিপাদ্য হচ্ছে দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করে করো ভাই। হ্যাঁ, লিগ্যাল এইড আশেপাশে, কিন্তু এখানে সম্পূর্ণ মানে এক ধরনের আপোষের কথা বলা হয়েছে। কোনো অন্যায়ের বিরুদ্ধে তো আমরা আপোষ করবো না। রাষ্ট্রীয় যে স্লোগানটা সোশ্যাল মিডিয়ায় গভর্নমেন্ট ইনফরমেশন দিল, মোবাইলে সবাই পাবে, এই স্লোগানটার মধ্যে কোনো আপত্তি আছে আপনার? আমি একটু যদি বলি, আসলে খুব সুন্দরভাবে নান্দনিকভাবে শুরু করা হয়েছে, দ্বন্দ্বে কোনো আনন্দ নেই। আমি এটার সাথে সহমত পোষণ করছি গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব হিসেবে। হ্যাঁ, তারপর যেটা বলেছে আপোষ করো ভাই, আসলে আপোষ আর পাপোশ কাছাকাছি বিষয়। হ্যাঁ, আপোষটা হচ্ছে মানুষের সাথে মানুষের একটা বিষয়ভিত্তিক, মানে একজন আরেকজনের অধীনে চলে যাওয়া। আর পাপোশ হচ্ছে পা পরিষ্কার করার জন্য যে বিষয়তে আপোষ পাপোশ, এগুলো আমরা কেন করব, বা এগুলো থাকা প্রয়োজন নাই। হ্যাঁ, এখানে হচ্ছে কি আমাদের প্রয়োজন, আমাদের চাহিদার জন্য সুন্দরভাবে সুন্দর বিষয়ের আসলে ডিসপ্লে দরকার, প্রতীয়মান করা দরকার। আমরা একটা বার্তা দিচ্ছি, প্রায়ই আমরা বিভিন্ন ধরনের বার্তা দিই, বিভিন্ন মন্ত্রণালয় থেকে, বিভিন্ন অধিদপ্তর থেকে, বিভিন্ন সংস্থা থেকে। তো এই বার্তাটা মানে কি? বার্তাটা মানে হচ্ছে মূল বিষয়কে ধারণ করা, মূল বিষয়কে প্রতীয়মান করা। তো সেই জায়গাটায় আমাদের আসলে যে হাস্যকর বিষয় হয়ে যায়, আমরা কেন একজন আরেকজনের সাথে আপোষ করব? আমাদের এই ধারণাটা যদি আমি সহজে দিয়ে দিই, একটা উদাহরণ আমি প্রায়ই দিই। এখানে আপোষ শব্দটা ব্যবহার না করে সমঝোতা দিতে পারতো। জি জি,
দেওয়া যায়, সমঝোতাও দেওয়া যায়। কারণ আপোষ শব্দটা আসলে খুব আপত্তিকর, খুবই আপত্তিকর, একেবারে অধীনস্থ হয়ে যাওয়া, নির্ভরতার বলা মধ্যে। মানে উভয় পক্ষের নিশ্চয়ই একটা জায়গায় একমত হতে হবে। তো জি, একমত হওয়ার আগে আপোষ কিভাবে করবো? সেটাই সেটাই আসলে আমাদের যে প্রয়োজন এবং চাহিদা, সেই বিষয়গুলো আসলে আমরা নির্ধারণ করতে পারিনি, যেই কারণে আমরা এখনও প্রায়ই বিভিন্ন ক্ষেত্রে একজন আরেকজনের সাথে আপোষ করছি, গত তেল তেল মাখার মতো পর্যায়ে চলে যাচ্ছি। আপনি জানেন হয়তো গত 2 দিন আগে জি আমাদের গ্রিন পার্টির কেন্দ্রীয় কমিটিতে একজন যোগদান করেছেন, নুরুল আমিন চৌধুরী। জি, উনি অধ্যাপক আচ্ছা, এবং উনি নোয়াখালীর মানুষ। হ্যাঁ, আমরা ওনাকে শিক্ষা গবেষণা সম্পাদক করেছি। আচ্ছা, তারও কিছুদিন আগে একজন পিএইচডি হোল্ডার আলাউদ্দিন পিকে, উনি আমাদের কৃষি বিষয়ক সম্পাদক হয়েছেন। উনিও কৃষি নিয়ে ব্যাপক গবেষণা করছেন, উনি হয়তো আসবেন কয়েকদিনের মধ্যে। আচ্ছা, এবং আমাদের শিক্ষা উপদেষ্টাও যিনি যোগদান করেছেন আসবেন অবশ্যই। সে সাথে আমাদের একজন বিশ্বের খ্যাতনামা দার্শনিক জি, আবু মহিমুসা, আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান আছেন। জি, আমরা কিন্তু গ্রিন পার্টির কমিটিকে সমৃদ্ধ করতে চাচ্ছি অভিজ্ঞতা সম্পন্ন মানুষের। জি, অনেক তারুণ্যের ভিড় থাকলেও অনেক বয়স্ক বার্ধক্যের ছাপও কিন্তু আছে। জি, জি, কারণ যারা প্রবীণ জি। তাদের জ্ঞান আমাদের খুব দরকার। বিশেষ করে তাদের অভিজ্ঞতা তো আপনি তারুণ্যকে সমৃদ্ধ করবে। আর সেই সাথে আমাদের তরুণদের এবং তারুণ্য নির্ভর তথ্য প্রযুক্তি নির্ভর মানুষও কিন্তু দরকার। জি, একজন কামরুল ইসলাম চৌধুরী সম্ভবত জি, জি, যুক্ত হয়েছেন আমাদের তথ্য প্রযুক্তি ইউনিটের সমন্বয়ক হিসেবে। জি। আপনি আপনি তাকে এনেছেন। তার সঙ্গে আমরা খুব শিগগিরই আবার এই তথ্য প্রযুক্তি বিষয়ে আমরা একটা আলোচনা করব। মত বিনিময়, কারণ হ্যাঁ। তথ্য প্রযুক্তি ছাড়া পৃথিবী অচল। আচ্ছা, আমাদের দেশে অনেক রাজনীতিবিদ আছেন, তারা ফেসবুকে ব্যবহার করেন না। তারা বলেন যে তারা দেশের মানুষের ভোট ভাতের অধিকার ফিরে আনবেন। জি, জি, তারা বলে এই দেশে মানবাধিকার ফিরে আনবেন। হ্যাঁ, আমাদের একটা মানবাধিকার সংগঠন আছে, সেখানে কোথায় কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে আমরা এগুলো শেয়ার করি। জি, সেখানে ঘুমের ঘরেও একটা লাইক কমেন্ট দেন না। যারা মানবাধিকারের খবরই রাখেন না, হুম, তারা মানবাধিকার রক্ষা করবেন। যারা রাজনীতির হালচালই জানেন না যে এখন ফক্স নিউজে কী হচ্ছে, এখন পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় কারা কারা আসছে, এসব খবর তাদের কাছে হাতে গুনে 7 দিন পরে পৌঁছায়, কাগজের পত্রিকায় উনি দেখেন। জি, উনিও কিন্তু এদেশের রাজনীতিবিদ। ভাই, আপনি যখন বিল্ডিং বানাবেন তখন আপনি বিল্ডিংয়ের মিস্ত্রি কাদেরকে আনবেন? যাদের দক্ষতা বেশি, জি, যাদের অভিজ্ঞতা বেশি, হুম, যারা খুব দ্রুততম সময়ে ভালো কাজটা দিতে পারে। হুম, নাকি আপনি এমন একজন রাজমিস্ত্রি আনবেন যে অনেক অলস, হুম, যে সকালে একটা ইট গাঁথে আর বিকালে আর একটা গাঁথে? হুম, আমাদের দেশের অবস্থা হচ্ছে তাই। আমরা এমন একটি সমৃদ্ধ রাজনৈতিক দল যে আমাদের অনেক বিষয়ে গবেষণা করতে করতে আমাদের জীবন শেষ, 4টের আগে ঘুম আসে না। আর শুক্র 8 দিন দল গঠন করে এমন কেউ আছে, সারা বাংলাদেশে তার কমিটি আছে, অফিস আছে, সবই আছে, অফিস ভাড়া দিচ্ছেন। আর 20টা অফিস ভাড়া দিলে 5 লাখ টাকা মাসে লাগে। এই আইনটাই বা কেন করবেন নির্বাচন কমিশন? এই গাঁজাখড়ি আইনটা কেন করেছেন এত দেশ স্বাধীনের পরও? জি। এগুলো আসলে একদিনের কোনো বিষয় না, এগুলো ধীরে ধীরে সময়ে সময়ে বিভিন্ন বিষয়ে আসলে আমরা ভাগাভাগির পর্যায়ে নিজেদেরকে এমনভাবে নিমজ্জিত রেখেছি যে আসলে নিজেদেরকে ভুলেই গিয়েছি। এত পরিমাণে আমাদের অর্জন, যে এই অর্জনগুলো আমরা ব্যবহারও করতে জানি না, এবং এই অর্জনগুলো আমরা টিকিয়ে রাখতেও পারছি না। বিভিন্নভাবে আমরা দেশের বাইরে চলে যেতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, যেহেতু গ্রিন পার্টি বাংলাদেশের আমি চেয়ারম্যান, আপনি মহাসচিব, আমাদের মধ্যে সুন্দর চমৎকার বন্ডিং থাকতে হবে। জি, এবং অন্যান্য রাজনৈতিক দল যেন দেখে বুঝতে পারে যে না, এরকম দলের মতো আমরাও লাইভে এসে কথা বলবো। আমাদের কিন্তু ওই কদিন আগে আমরা পরিবেশ বিষয়ক একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানে আমাদের মানে পরিবেশ ও জলবায়ু সম্পাদক আলাউদ্দিন, উনি কিন্তু লাইভে এসে পড়েছেন। একজন প্রবীণ মানুষ। জি, আমাদের নারী সম্পাদক যিনি, নারী বিষয়ক মাফরুহা মুন, হুম, উনি কিন্তু অনেক নারী নেত্রী, জ্ঞানী এবং অনেক সমৃদ্ধ মানুষ। জি, আমাদের ডক্টর মশিউর রহমান, সাবেক মহাসচিবের মৃত্যু দিবস উপলক্ষে উনি এসেছিলেন। আমরা মাফরুহা মুন আপাকে বলতে চাই, আপনি অন্তত সপ্তাহে একদিন শনিবার করে হলেও, বা আপনি যে কোনো বাড়ি
একদিন আপনি আসেন, যেহেতু এই উইংসটা আমাদের স্ট্রং করতে হবে। নারীদের অধিকার রক্ষা, নারীদের সুস্বাস্থ্য এবং নারীদের করণীয়, দাম্পত্য কলহ রোধ করতে তাদের করণীয় কী, সন্তানাদি পালন করতে তথা সমাজে নারীদের ভূমিকা কী, এবং নারীদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক উচ্ছৃঙ্খলতা আছে, সেগুলো রোধ করতে হবে। অনেক ধর্মেই পর্দানশীলতার কথা বলা হয়েছে, সেগুলো রক্ষা করতে হবে। তো নারী উইংসটাকে আরও শক্তিশালী করবার জন্য মা প্রভা মুন, যিনি আমাদের নারী উন্নয়ন সম্পাদক, তাকে আপনি লাইভে বলে দেন যে আপু আপনি একটু সপ্তাহ অন্তত একদিন আসেন, বলে দেন অ্যাজ এ মহাসচিব। আমাদের কাজ করতে হবে, কাজের মাধ্যমে আমাদের বেঁচে থাকতে হবে। মা প্রভা মুন আপাকে বলেন জি, এগুলার আসলে বিকল্প আসতে নেই। বলেন। তো আমাদের গ্রিন পার্টি বাংলাদেশ, আমাদের চেয়ারম্যান এবং আমি মহাসচিব, আসলে আমরা চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ আন্তরিকতা সমৃদ্ধ একটি সুন্দর বিষয়কে আমরা যেন নিজেদের মধ্যে সম্ভাবনায় রূপ দিতে পারি, চর্চা করতে পারি। চর্চা করতে পারি। সে সাথে আরেকজনের সঙ্গে পরিচয় না করে দিলে হবে না। জি সেটা হচ্ছে যে রুমানা ইসলাম রানী জি থাকেন যশোরে, মায়ের সেবা করেন, অত্যন্ত কর্মঠ, দীর্ঘদিন গ্রিন পার্টির প্রচার সম্পাদক ছিলেন। উনি প্রথমেই যশোরের যুগ্ম জি আহ, সাংগঠনিক সম্পাদক ছিলেন, পরে কেন্দ্রীয় প্রচার সম্পাদিকা হয়েছেন। সম্প্রতি তার কাজে আমরা মুগ্ধ হয়ে, সে অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় আমাদের জন্য কাজ করেছে। জি তো তাকে আমরা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করেছি। আচ্ছা এবং আমাদের আগে যে সাংগঠনিক সম্পাদক ছিল জনি, ইফতেখার হোসেন জনি, জি সে জনি কিন্তু ঢাকা মহানগরের আহ্বায়ক ছিল। আচ্ছা তাকে প্রমোশন দিয়ে কেন্দ্রে এনে আমি সাংগঠনিক সম্পাদক। সাংগঠনিক যুগ্ম সাংগঠনিক সম্পাদক করেছিলাম। আচ্ছা কিছুদিন আগে তাকে আমি সাংগঠনিক সম্পাদক করেছি। কাজী জহিরুল ইসলাম, দেখেন আমাদের খিলগাঁওয়ের দায়িত্বে ছিল, তারপর তাকে আমরা কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাংগঠনিক সম্পাদক দিয়েছিলাম আমাদের সাবেক মহাসচিব ডক্টর মশিউর রহমানের পরামর্শে। সেখানে যুগ্ম সাংগঠনিক সম্পাদক দীর্ঘদিন সফলতার সঙ্গে কাজ করার পরে তাকে আমরা কিন্তু সম্প্রতি যুগ্ম মহাসচিব করেছি। আচ্ছা দেখুন চমৎকার চমৎকার কাজ করছে আমাদের ঢাকাস্থ কায়েতপাড়া শাখার যিনি জি আহ্বায়ক ছিলেন, নাম হচ্ছে কাজী শাহিন। কাজী শাহিন কিন্তু কেন্দ্রীয় প্রচার সম্পাদক করেছি। আপনাকে জানানোর জন্য এটা বলছি, যাতে ভবিষ্যৎ প্ল্যানিং আপনার সুবিধা হবে। এবং কায়েতপাড়া শাখার যিনি সদস্য ছিলেন, তাকে নাম হচ্ছে গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিনকে আমরা কায়েতপাড়া শাখার আহ্বায়ক করেছি। দেখুন বাংলাদেশে কিন্তু উপজেলা 500 কাছাকাছি কম বেশি জেলা বিষয়ভিত্তিক সংগঠন আছে আমাদের। সেখানে কম করে হলেও 1000 লোকের শুধু একটা করে পদ বলি যদি, আর একটা কমিটি যদি আমরা বলি, লালমনিরহাটে যদি যাই, সেখানে আব্দুর রশিদ কাজ করছে। আব্দুর রশিদ আবার ওখানে নারী উইংসের একটা নারী গ্রিন করেছে, সেখানে 13 জন নারীর নাম্বার আমাদের কাছে আছে। আমাদের সিক্রেট একটা গ্রুপ আছে, সেখানে আপনিও আছেন, দেখবেন মাঝে মাঝে আমি যোগাযোগ করি। এরকম সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় কিন্তু আমাদের শাখা আছে। এই যে রাজবাড়ির পাংশাতেও মতিন কাজ করে, আচ্ছা আমাদের সাথে মাঝে মাঝে লাইভ করে কথা হয়। আপনি যখন এই পার্টিতে জয়েন করেছেন এবং আপনি সবার সঙ্গে পরিচিত হয়ে যাবেন, এবং আপনাকে তথ্য প্রযুক্তি, হোয়াটসঅ্যাপ, নানান কারণে অনেক কিছু কস্টিং কম আছে, আপনার কিন্তু তখন অনেক আনন্দ লাগবে সবার সাথে যোগাযোগ করতে গিয়ে। তারপরে যারা কাজ করছেন তাদেরকে প্রমোশন দেওয়া, যারা কাজ করছেন কম করছেন তাদেরকে কম প্রমোশন দেওয়া। আপনি জানেন যে জহিরুলকে কিশোরগঞ্জের আহ্বায়ক করা হয়েছে, যদিও এই পর্যন্ত আমি এটা আপনি আলোচনা করতে পারিনি। আমি স্ট্যাটাস দিয়েছি, আমাদের নোট দিয়েছি। আমি ভাবছি যে এই মোটামুটি বেশ উপরের লেভেলের কিছু রদবদল, এটা অবশ্যই আপনি আলোচনা করে করবো। ছোটোখাটো অনেকগুলো হয়তো আপনি এখতিয়ার দিলে 2-1টা আমি রদবদল করতে পারি। দেখেন এখানে যে ছিল তাকে সেভাবে অ্যাক্টিভ পাইনি, তাকে আমরা যুগ্ম আহ্বায়ক রেখেছি কিশোরগঞ্জে। আচ্ছা এরকম একটা আমি বুঝতে পেরেছি, একটা সময় আসবে, আমি একটু শেষ করি, অ্যাড করে দিলে অবশ্যই অ্যাড করে দেবো। আমি একটু বলি যে আমি রাজনীতি কেন করি। আমার এটা খুব মজা লাগে যে আমার যখন এই 2400 মা আছে সারা বাংলাদেশে, তাদের অর্ধেকই ভিক্ষে করে। তারপরে আমাদের এমন কোনো কমিটি নাই যেখানে যে কমিটিতে মুচি নাপিত রিক্সাওয়ালা নাই। আমাদের শ্রমিক সংগঠনও আপন আছে, কাজ করে, সেও কিন্তু রিক্সা চালায়। দেখুন আমাদের কিশোরগঞ্জের ওই যে ঋষি
ঋষি দাস আপনি চিনবেন, যে কাকরালে ওখানে সে মুচির কাজটা করেন। জি। আমাদের ইয়াকুব, যে দেখবেন যে বিজয়নগর শাখায় আছে, সে কিন্তু আপনার ওখানে বাদাম বিক্রি করে। আচ্ছা। আরেকজনের কথা না বললেই নয়, জি। সে হচ্ছে বায়েজিদ। হ্যাঁ। বায়েজিদ কিন্তু আপনার ওই পল্টনের এই মাথায় দেখবেন যে ওখানে ব্যাগ বিক্রি করে। জি। এরকম অসংখ্য হাজার মানুষ আসবে। আমি জানি যে আপনার মাথায় একটা কম্পিউটার, এই কম্পিউটারে আসতে স্বর্ণ বিশুদ্ধ করবেন, কিন্তু আমাদের কাছে অনেক চাপ আছে। অনেকেই আমার বন্ধুজনরা বলেন, অনেক শিল্পপতি বলেন, অনেক বড় বড় ব্যাংকার বা আত্মীয় স্বজন বলেন যে ভাই এই ফকির চকির নিয়ে রাজনীতি হবে না, আপনি এখন বড় বড় লেভেলের এমডি টিএমডি ধরেন। তা আমি বলছি যে আমি গরিবের রাজ্য, এই গরিবদের স্বার্থ উদ্ধারের জন্যই আমাদের রাজনীতি করা। আপনি কি বলবেন? খুব চমৎকারভাবে নিজের অনুভূতি ব্যক্ত করলেন আপনি। হ্যাঁ, আসলে এটাই মানুষের বৈশিষ্ট্য। প্রত্যেকটা মানুষই যে যেই বিষয়ে পারদর্শী, যে যেই বিষয়ে সক্ষম, যে যেই বিষয়ে প্রতিভা নিজের মধ্যে আছে মনে করে, সে সেই বিষয়গুলো ফুটিয়ে তোলে। এখন আমি আসলে অনেক বিষয়গুলা প্রচলিত ব্যবস্থাপনার মধ্যে পাই না খুঁজে আমাকে। এটা আমার বড় বেশি অক্ষমতা। আমি অক্ষম। আসলে আমি রাজনীতি করছি না, রাজনীতি করি না। আমি রাজনীতি তখনই করব যখন আমি কাগজে কলমে বিভিন্ন শ্রমকর্ম পেশার মানুষের জন্য দায়িত্ব গ্রহণ করতে পারব, এবং বিভিন্ন শ্রমকর্ম পেশার মানুষ নির্দিষ্টভাবে আমাকে দায়িত্ব দিবে। তার জন্য বিভিন্ন প্রাতিষ্ঠানিক ভিত্তি আমার অধীনস্থ হবে, বিভিন্ন উপাদান আমার আয়ত্তে থাকবে, এবং যার সম্মানী বাবদ আমি কিছু কিছু পাব। তখন আসলে আমাকে মূল্যায়ন অবমূল্যায়ন করতে পারবেন রাজনীতির ভিত্তিতে। সম্মানী বলতে কি আপনি ভাতা বোঝাচ্ছেন? অবশ্যই হতে পারে, ভাতা হতে পারে, সুযোগ সুবিধা হতে পারে। আমার পরিবার আছে, ব্যক্তি। আপনাকে গ্রিন পার্টি বাংলাদেশ আমি ধরেন মাসে 1 লাখ টাকা ভাতা দিল, জি, তাতে তো কোনো আমাদের আপত্তি থাকার কথা না, কিন্তু গ্রিন পার্টি বাংলাদেশের সোর্স অফ ইনকাম কি এটা তো বুঝতে হবে, সেটা বৃদ্ধি করতে হবে। বা আমি যেমন ধরেন আমাদের ভাইস চেয়ারম্যান করেছি তাকে এবার, সে হলো কি নাম, তার নাম হচ্ছে তানভীর আহমেদ, তানভীর কবির, উনি গাজীপুরে থাকেন। একসাথে আমরা নাগরিক ঐক্য করতাম। সে দীর্ঘদিন ধরে এখানে মানে দূরে দূরে আছে। মাঝে মাঝে ফোন করে বলে আমি গ্রিন পার্টি করি, মাঝে মাঝে ফোন করে বলে আমি নাগরিক ঐক্য করি। আমি শেষ করিনি, এখানে প্রকাশ করার দরকার নেই, আমি আপনাকে পরে করেন, আমি আপনাকে তুলে ধরছি। এখন সে ট্রেনে আসতে 11টার মধ্যে আসতে পারবে। আমাকে আজকে বলছে যে আমি ট্রেনে যদি যাই আমি 11টার মধ্যে অফিসে পৌঁছতে পারবো। তো উনি কিন্তু ভাইস চেয়ারম্যান, উনি কিন্তু বেশ কর্মঠ, তার অতীত অভিজ্ঞতা ভালো। হ্যাঁ, এই নামগুলো যে আমি সিনিয়র ভাইস চেয়ারম্যান, তারপরে আরও যারা এগুলো আপনাকে আমি প্রাথমিকভাবে অনলাইনেই জানাইলাম। আপনাকে আমি ঘরে বসায় জানাতে পারতাম। জানালাম এই কারণেই যে এই আলোচনাটা আমাদের সপ্তাহান্ত একদিন করতে হবে। কেন করতে হবে? যে আপনি বললেন যে আমাদের প্রাতিষ্ঠানিক এটা সিস্টেম থাকা দরকার। তা এরকম এই প্রতিষ্ঠানের কিন্তু যিনি কর্তা ব্যক্তি বা যারা সিনিয়র লেভেল আছে তারাও কিন্তু জবাবদিহিতা চাইতে পারে যে ঠিক আছে তাহলে এটা কি। যেমন ধরেন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে আমি এখন আছি, আপনারা আমাকেও জবাবদিহি চাইতে পারেন যে আসলে আমি পারছি না নাকি পারছি, আর আরও বেশি মানুষকে কানেক্টিভিটি করবার জন্য। জি বলেন। আসলে বিষয়টি এতই সুন্দর বিষয়। হ্যাঁ, আপনি আপনাকে প্রকাশ করেছেন। এখন আপনি যেভাবে ভাবছেন বা আমরা অনেকেই যেভাবে নিজেদেরকে ভাবি সেভাবেই আসলে প্রকাশ করতে প্রচেষ্টা করি, কিন্তু প্রকাশ করার পর বিষয়টা কতটুকু অর্থবহ হয়, কতটুকু যৌক্তিক অবস্থানে থাকে সেটা আসলে হয়তো বিবেচনা করতে পারি না। আমি আমার ভালো বিষয়গুলোই যখন উপস্থাপন করি, ব্যক্ত করি, তখন এই ভালো বিষয়গুলো অনেকেই ভালোভাবে নেয় না অথবা ভালো অবস্থানে থাকে না। সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা কেন? সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন রকমের দ্বৈত, বিভিন্ন ধরনের সাংঘর্ষিক ব্যবস্থাপনা, সেই কারণ আমরা প্রাথমিকভাবে আমাদের সমস্ত বিষয়গুলো নিয়ে, আমাদের যে চাহিদা, আমাদের যে প্রয়োজন ভিত্তিক যে বিষয়গুলো, মৌলিক, আনুষঙ্গিক সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আসলে একত্রিতভাবে কোথাও হতে পারছি না, কোথাও করা হচ্ছে না। যার জন্য প্রয়োজন তাকে আমরা সর্বদাই বিতাড়িত করে ফেলছি, যার প্রয়োজন নাই, যে আলোকিত, তাকে নিয়ে আমরা ব্যস্ত থাকছি। এটা আমাদের একটা অপপ্রচেষ্টা,
অপনীয়। এখন আমি ছোট্টভাবে যদি একটা পরিসরে আমি ধারণা দিই, তাহলে পৃথিবীতে যত ধরনের শ্রমকর্ম পেশা আছে সমস্ত পেশাকে ওই ধারণার মধ্যেই হয়তো ভাবা যাবে, বোঝা যাবে। সেটা হচ্ছে একটা বাসে চালক সহ 50 জন যাত্রী, চালক একজন আর 49 জন যাত্রী, এবং এই বিষয়টাকে এত সুন্দরভাবে নেওয়া যাবে। এখন আমি আপাতত চালক দিয়েই বললাম, জাস্ট একজন চালক সামনে, বাকি 49 জন যাত্রী পিছনে, কিন্তু 49 জন যাত্রীও সবাই চালক, সবার প্রশিক্ষণ আছে, সবার সনদ আছে। এখন এই একজন ছাড়া বাকি 49 জনকে যদি আমার তুলনামূলক বিশ্লেষণ করতে হয়, শতকরা বিশ্লেষণ, পরিমাপ, কে কার থেকে কত ভাগ ভালো, তাহলে আমাকে কিভাবে কি করতে হবে সেটা ভাবা প্রয়োজন। কারণ আজকে আমি যখন চালাচ্ছি একটু আগে আছি, আগামীকাল অথবা এই সময়ের পরে যে আরেকজন চালাবে, তখন এই যে ধাপ বা স্তর বা পর্যায়ে পরে পরে এগুলো সব সুন্দরভাবে নিবন্ধিত করতে হবে, বিশ্লেষণ করতে হবে, দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ধারাবাহিকভাবে এগুলো বিভিন্ন স্তরে, ধাপে, পর্যায়ে ছেকে নিয়ে আসতে হবে আমাকে, কে কার থেকে কতটুকু ভালো। বাই রোটেশন চালক পাল্টাতে হবে। জি, সারা জীবন তাহলে বোঝা যাবে যে এ বি সি অথবা XYZ থেকে কে কতটুকু তুলনামূলক ভালো। আপনাকে তাহলে আমরা সবাই চালক, কিন্তু সবাই চালনা করছি না। সবাই পরিকল্পনাকারী, সবাই পরিকল্পনা প্রণয়ন করছি না। সবাই পরিচালনাকারী, কিন্তু সবাই নেতৃত্ব দিচ্ছি না। সবাই রাজনীতিবিদ, কিন্তু সবাই রাজনীতি। আমরা বাই রোটেশন আমাদের এই যে বাস্তবতা, এটা আমরা হয়তো বুঝি। আমাদের গ্রিন পার্টি সবাইকে বিভিন্নভাবে বিতাড়িত করে দিচ্ছি। আমরা আবার সবাইকে স্পেস দিতে হবে। মনে করেন যে একজন দক্ষ ড্রাইভার যিনি সামনে একটা পথচারী পড়ে গেলে যখন বাসটা ব্রেক করতে পারবেন। জি, ব্রেক করাটা বড় ধরনের মানে যোগ্যতা। যখন আপনি কথা বলবেন তখন আপনার মাঝে মাঝে ব্রেক করতে হবে। তাহলে এটা মনে হবে, দর্শক মনে করবেন যে আপনার এই মানে হয় ব্রেক ফেল, আর নইলে আপনার ব্রেক করার দক্ষতা কম। কথা থেমে যেতে হবে, গ্যাট করে আবার বলতে হবে। আমি এই বিষয়টা এই জন্যই বলতে চাচ্ছি যে আমাদের ড্রাইভার চেঞ্জ হবে, গণগুলো চেঞ্জ হবে, কিন্তু ড্রাইভারকে তো জানতে হবে বাকি 49 জন যাত্রী এরা কারা কারা। যদি আমরা মনে করি যে এটা কমার্শিয়ালি চিন্তা না করি, তাহলে যাত্রী অচেনা থাকলেও চলবে, যাত্রী আসবে যাবে। কিন্তু আমরা একটা টিম, ফুটবল টিম হিসেবে যদি দেখি যে প্রত্যেকটা প্লেয়ারকে উচিত প্রত্যেকটা প্লেয়ারকে চেনা। তো তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাকে আরেকটু জানাই যে আমাদের গ্রিন পার্টির সিলেট মহানগর শাখার যিনি আহ্বায়ক, উনি হচ্ছেন মানে সিলেট বিভাগীয় আর কি SP শেবু। দীর্ঘদিন অসুস্থ ছিলেন, কিছুটা সুস্থ হয়েছেন উনি। মানে এক ধরনের কি বলবো, নীরব, মানে তার সিলেটে কোনো গ্রিন পার্টির কার্যক্রম আমি দেখি না। বিশ্বনাথের একজন আছেন আয়েশ আলী, উনি আমাদের হিউম্যান রাইটস সংগঠনও আছেন, তারা মাঝে মাঝে গ্রিন পার্টির বিভিন্ন গ্রুপ টুপ আছেন, তারা কিছু শেয়ার করেন। কিন্তু স্পেসিফিকলি যে গ্রিন পার্টি বাংলাদেশের একটা ব্যানার বানিয়ে যে একটা দুটো কথা বলা, দুজন লোকের চা খাইতে খাইতে আলাপ করা, এটা কিন্তু আমরা দেখি না। মানে আমরা যদি বলে যে একটা কথা আছে না যে চাচা আমি জিতে আইছি, বলে তুই না আমার ভাতিজারে, বলে চাচা আমি হাইরা গেছি, কোন সাল্লাহ তোর ভাত চাচারে। গ্রিন পার্টি বাংলাদেশের অবস্থা এরকম যে আমরা ওদের নিবন্ধন পাই যাই, দেখবেন এখানে লোক ঠেলে ফেলতে পারবেন না। ভাই আমি তো গ্রিন পার্টি করতাম। কোথায় করতেন? গ্রিন পার্টি আমি আসলে করতাম, আপনার ভবিষ্যতেও আলাপ করতাম। তাই নাকি? হ্যাঁ, আমি গ্রিন পার্টির অনেক ত্যাগী নেতা। আর গ্রিন পার্টির নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করে নাই, নিবন্ধন হয়তো এখন নাই। অনেকেই বলবে গ্রিন পার্টির নামই তো শুনি নেই, কিন্তু আবার অনেকে ফাঁকে ফাঁকে তার জেলা বা থানায় তার নামটা, জায়গাটা দখল করে রাখে। ভবিষ্যতে গ্রিন পার্টি বাংলাদেশ যদি ভালো করতে পারে তাহলে আমি আসি। আমরা আসলে এরকম নেতা তো চাই না, আমরা চাই যে অ্যাক্টিভ নেতা চাই, তাই না? আমরা কাউকে ওইভাবে সমালোচনাও করতে চাই না। যেমন আমাদের রাজবাড়িতে আছেন কুদরতি খুদা, উনি ম্যাক্সিমাম টাইম দেখেছে বনে বাজারে টিকটক করে বেড়াচ্ছেন। হয়তো সেখানে হয়তো কিছু মানে ইন্টারেস্ট আছে, বা হয়তো ফেসবুক কিছু ইনকামের ব্যবস্থা করেন, কিন্তু ধরে রাখতে হবে যে আমাদের গ্রিন পার্টির নেতৃবৃন্দ, আমি যেমন আজকে একটা রিল করলাম, একটা গান দিলাম, এই শৌখিনতা থাকবে, কিন্তু পাশাপাশি তো জুৎসভাবে করতে হবে, আর নাহলে বলতে হবে যাবে আমি গ্রিন পার্টির সাথে নাই। সব থেকে বড় বিষয়, মানুষ এই পৃথিবীতে নির্দিষ্ট সময়ে স্থায়িত্বমূলক অবস্থানে বিরাজ করবে। প্রতিটি মানুষই নির্দিষ্ট একটা সময় তার অবস্থান,
তাহলে এই মানুষটার মধ্যে যখন একটু পরিপক্কতা আসে বা একটা ব্যক্তিত্ব জন্মায়, ওই ব্যক্তিত্বকে আসলে আমাদের বিভিন্নভাবে প্রাতিষ্ঠানিক ভিত্তিতে যদি আমরা কাজে লাগানোর সুযোগ করে দিতে পারি, তো গ্রিন পার্টি বাংলাদেশ আসলে আমাদের এই মানুষগুলোকে মানব সম্পদ হিসাবে স্বনির্ভর করতে চায়। এই স্বনির্ভরতার জন্য আমরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা, বিভিন্ন বিষয়ভিত্তিক আনুষঙ্গিক উপাদান সরবরাহ করা এবং বিভিন্ন বিষয়ভিত্তিক তাদেরকে পরিপক্ক হিসেবে তৈরি করতে চাই। এই প্রসঙ্গে আরেকটা জি। আপনাকে ইনফরমেশন দিলাম, সেটা হচ্ছে আমাদের গ্রিন পার্টির ঢাকা মহানগর আহ্বায়ক কিন্তু সাইফুল মাস্টার। জি আমি হয়তো আপনি আলোচনার শেষে আমার থেকে সব নোট নিতে পারবেন বা কোথায় তাদের নাম্বার আছে সেটা আমি লিঙ্ক দিয়ে দিব। জি আমরা হয়তো নেক্সট টাইম যখন সপ্তাহে একদিন আমি আপনি যখন আলোচনায় বলবো, তখন আমরা কিন্তু এমন হতে পারে সাইফুল মাস্টারের নাম্বারে আপনি আমাদের লাইভ চলাকালীন সময় ফোন দিলেন, জি। কী অবস্থা, আপনি ঢাকা মহানগরের আহ্বায়ক, আপনি কোথায় কোথায় যোগাযোগ করতে পারছেন এই সপ্তাহে, জি তখন উনি আপনাকে অ্যান্সার দিবেন। আর না যদি পারেন তাহলে তাকে সময় দিতে হবে। তারপরেও যদি দেখা যাচ্ছে ইচ্ছা করে করছে না, তখন আমরা চেঞ্জ করতে হবে। যেমন গাইবান্ধা বাড়ি, কুড়িগ্রাম বাড়ি, এখানে লালমিয়া আমাদের কৃষক গ্রিনের কুড়িগ্রাম জেলার আহ্বায়ক, কিন্তু সেই লালমিয়া খোঁজ তো আমি আপনি নিব না, জি তাকে নিশ্চয়ই আমাদের রংপুর বিভাগীয় যিনি আহ্বায়ক তিনি নেবেন। তো আমাদের এই পুরো অর্গানোগ্রাম আপনার সামনে আসবে, আমাদের যে সোশ্যাল মিডিয়ায় যে নেটওয়ার্কগুলি আছে সেখানে পাবেন। আপনি আমি দুজনেই করবো, আমরা আরও যারা আছেন তারাও করবেন। সপ্তাহে একদিন গাজীপুর থেকে আমাদের ভাইস চেয়ারম্যান তানভীর কবির আসবেন, এবং আমাদের এখানে প্রতিনিয়ত কিন্তু আবু মহিম মোসা আসে দর্শন তো শোনান। মাঝে মাঝে আমরা আস্তে আস্তে ওনাকে আমি এই আমাদের পলিটিক্যাল গ্রিন পার্টি বাংলাদেশের যেই সাংগঠনিক কাজ এর মধ্যে কিছুটা আনার চেষ্টা করছি। উনি জাতির উদ্দেশ্যে তার বিবেক, জ্ঞান, দর্শন বিতরণ করছেন, কিন্তু সাংগঠনিক পুরো কাজটা কিন্তু আপনাকে করতে হবে। সেই সাথে আমাদের সাংগঠনিক সম্পাদক ইফতেখার হাসান জনি, প্রথমত আপনার এই আমাদের 4-500 লিস্টে যারা আছে, বিশেষ করে কেন্দ্রীয়, মহানগর, জেলা নেতাদের এই 4-500 লোকের আপনার আলোচনা করতে করতে কিন্তু এমনিতেই আপনার নলেজে চলে আসবে। তারপরে সেকেন্ড টাইম আমরা আসলে খোঁজ খবরে যাবো যে লালমনিরহাটের রশিদ কেমন আছে, তাদের নারী উইংসের কমিটিটা ওরা কেমন আছে, এবং পাশাপাশি আমরা লাইভ ফোন দিয়ে জানতে চেষ্টা করবো যে আপনাদের যেটা কমিটি হওয়ার কথা ছিল সেটা খবর কি। আমাদের আরেকজনের নাম বলতেই ভুলে গেছি, সেটা ওনার নাম হচ্ছে মানে রাজিউর রহমান রাজু। আচ্ছা উনি কিন্তু ঠাকুরগাঁয়ের সদরের সম্ভবত বা বালিয়াডাঙ্গি প্রেস ক্লাবের সভাপতি, খেয়াল করবেন। এবং উনি কিন্তু প্রায় এখানে কমেন্ট দেন। উনি রাজিউর রহমান জেহাদ রাজু, উনি কিন্তু ঠাকুরগাঁও জেলা চেয়ারম্যান। তার কিন্তু অনেকগুলো জেলা, 5-7টা জেলা কমিটি হয়ে গেছে, উপজেলা কমিটি হয়ে গেছে। উপজেলা কমিটিতে কারা কীভাবে কাজ করছে সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে আমরা খবর নিতে চাই। পাশাপাশি মন্টু মিয়া আছে চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান, তার উপজেলা শাখাগুলো কী অবস্থায় আছে জানতে চাইব। আজকে আর দীর্ঘ সময় বাড়াবো না, পরে মাথার মধ্যে আমাদের গণ্ডগোল হয়ে যাবে। যেহেতু আমরা আগামী আলোচনাগুলো এইভাবে করতে চাই, বিষয়ভিত্তিক ডায়েরি মেনটেন করতে হবে, সবার খবর রাখতে হবে। যেমন রুহুল আমিন, উনি কিন্তু আমাদের সম্প্রতি কোষাধ্যক্ষ হয়েছেন। কোষাধ্যক্ষ তার কাজ আসলে যে বা যারা আমরা দায়িত্বে আছি সবাইকে সবার পক্ষ থেকে আমি আমার অভিনন্দন একজনের নাম বলা হয় না, শেষে পরে আমাকে অভিসম্পাদ করবে। জি সেটা হচ্ছে আমাদের সাহিত্য সংস্কৃতি সম্পাদক, নাম কি বলতে পারবেন আপনি? খেয়াল নেই আমার। এলিজা রহমান। ও আচ্ছা আচ্ছা, এলিজা রহমান প্রায়শই নারী নেত্রী। কথা বলেন সাহিত্য নিয়ে। এই আসলে প্রত্যেকটা মানুষকেই আসলে স্বাগত অভিনন্দন জ্ঞাপন করছি। হ্যাঁ, তো আমি চাই প্রত্যেকেই স্বনির্ভর হোক, এবং আমাদের এই স্বনির্ভরতার ব্রণ এই ভূখণ্ডের জনমানুষের মাঝে সর্বজন স্বার্থে বিকশিত হোক, এবং এটা কাগজে পত্রে নিবন্ধিত আকারে আমরা যেন আমাদেরকে তুলে ধরতে পারি, আমাদেরকে প্রকাশ করতে পারি। আমরা দায়িত্ব পাই অথবা না পাই সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, তবে আমরা আমাদেরকে আসলে বিনিয়োগ করে যাব, সেটা হচ্ছে আমাদের দৃঢ়তা, সেটা হচ্ছে আমাদের প্রত্যয়, সেটাই আমাদের অঙ্গীকার। আমরা এই স্বল্প আলোচনায় অনেকের নাম নিতে পারিনি। জি, অনেকের নাম এখানে আসেনি। আসলে আমরা কেউ কিছু মনে করবেন না। আমাদের সকলে মিলেই আমরা
একটা ক্ষেত্র বিনির্মাণ করব, সেটা হচ্ছে আমাদের এই ভূখণ্ডকে আমরা উপযোগী করা, জনমানুষের কল্যাণে যেন আমরা কাজ করতে পারি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মহাসচিব। গ্রিন পার্টি বাংলাদেশের এই আলোচনায় আপনি এসে হাজির হয়েছেন। গ্রিন পার্টি বাংলাদেশ কিন্তু 17 সালে জন্ম। এই 8 বছর, প্রায় 7-8 বছর আমরা রাস্তার ধুলোবালির মধ্যে গড়াতে গড়াতে এখানে অফিসে এসে বসেছি। আমাদের জীবনের পিছনের গল্পগুলো অনেক কঠিন আছে। আমি একজন ব্যাংকার ছিলাম, আমি 1,25,000 টাকা বেতন পেতাম। আমি একটা সরল বিশ্বাসে একটা ব্যবসা করতে যাই, সেখানে 3.5 কোটি টাকা মানে লোকসানে পড়েছিলাম। দীর্ঘ 10 বছর গায়ের রক্ত, পরিশ্রমের ঘামের টাকা দিয়ে আমি ঋণ শোধ করেছি। শেষ অবধি পুরোপুরি শোধ হতে পারিনি, চাকরিটার বেনিফিট এবং আরও ফ্ল্যাট বিক্রি করতে হয়েছে। সামনের দিনগুলোতে বাংলাদেশের মানুষকে দুঃখ কষ্ট ঘোচাবার জন্য নিজেদের দুঃখগুলোকে আমরা উৎসর্গ করেছি। আমরা চাই যে আমাদের সামাজিক ব্যবসা হোক, আমরা যেন আরও বেশি সোর্স অফ ইনকাম পাই, আমাদের পলিটিক্স ক্লাবে যেন আরও বেশি আলোচকবৃন্দ আসেন, তারা যেন আমাদের উন্নয়ন ফান্ডে যথাসম্ভব সাহায্য করেন। আমাদের প্রতিদিন আমাদের যারা এখানে কমিটিতে আসেন তাদেরকে আপনি এটা প্রস্তাবনা করেছেন, তাদের টিএ দিতে হবে, কনভেন্স দিতে হবে, আমাদের এখানে খাবারের ব্যবস্থা করতে হবে। সেজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি আমাদের সাংবাদিকতার সঙ্গে আমরাও জড়িত আছি। আমাদের বিভিন্ন নিউজে যাদের নিউজ যাচ্ছে তারা প্রতিনিয়তই কিছু কিছু আমাদের সাহায্য করছেন। আমাদের কর্মকাণ্ডটা বিরাট। বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, সে সাথে বেকার সমস্যার সমাধান করতে চাই। আমরা সামাজিক ব্যবসাও করতে চাই, আমরা দেশের রাজনীতিতে মনসিয়ানের পরিচয় দিতে চাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।